There we go. That's the game. Madziva has absolutely smashed that. That is huge. শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ সফরে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। টাইগারদের 3 উইকেটে হারিয়ে টি-20 সিরিজে সমতার সান্ত্বনা অতিথিদের। হারলেও কোনো আক্ষেপ নেই সমর্থকদের। ওয়ানডে বাংলা ওয়াশ করছি আমরা, টি-20 একটা জিতছি, আজকে একটা ঠকছি, নট ফ্যাক্ট। আমরা উই আর প্রাউড অফ আওয়ার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। অনেক ভালো খেলে তারা হারছে, হারটাকে আমরা জয় হিসেবেই আমরা নিয়ে টি-20তে যথেষ্ট ল্যাকেজ আছে। জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে টি-20তে বাংলাদেশ আরও ইমপ্রুভ করা দরকার। দেখছিলেন খেলার সময়ের শীর্ষ শিরোনাম। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, বাংলাদেশ ও জিম্বাবুয়ের শেষ টি-20 ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ রিচার্ড। পাইলট ভাই, আজকে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে টি-20 সিরিজের শেষ ম্যাচটা ছিল 2 ম্যাচ সিরিজের, সেই টি-20তে বাংলাদেশ অবশ্য হেরেছে। এই বিষয়টার পাশাপাশি আমরা টোটাল সিরিজটা নিয়ে কথা বলবো, টোটাল জিম্বাবুয়ে সফরটা নিয়ে কথা বলবো। তবে সবার আগে যেটি আলোচনা চলে আসবে সেটি হচ্ছে আজকের ম্যাচের প্রতিবেদনটা। তো সেটা আসলে যাওয়ার আগে আমরা আসলে ম্যাচ রিপোর্টটা দেখে আসি একটু। বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-20 সিরিজ প্রসঙ্গ, উত্তেজনা আর স্নায়ু চাপের দুর্দান্ত এক ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এটি অতিথিদের প্রথম জয়। এদিন মাজিবার অলরাউন্ড পারফরমেন্সে টাইগারদের 3 উইকেটে হারায় জিম্বাবুয়ে। এই জয়ে 2 ম্যাচ সিরিজ 1-1 সমতায় শেষ হলো। এর আগে মিরপুরে টসে জিতে ব্যাট করে 9 উইকেটে 135 রান করে বাংলাদেশ। জবে উত্তেজনার পারদ ছড়িয়ে 1 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন নেভিল মাজিভা ও সিরিজ সেরা হয়েছেন ম্যালকম ওয়ালার। গ্যালারি জুড়ে লাল সবুজের গর্জন। বাংলাদেশ বাংলাদেশ বছরের প্রথম টি-20 সিরিজ জয়ের নেশায় উন্মাতাল পুরো মিরপুর স্টেডিয়াম। জয়ের উৎসবে মেতে ওঠার জন্য জিম্বাবুয়ের প্রয়োজন 6 বলে 18 রান। ওয়ানডে সিরিজে ধরাশায়ী জিম্বাবুয়ের পক্ষে এ রান তোলা হয়তো সম্ভব হবে না, এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের। শেষ ওভারে বল করতে এসে শুরুতেই ওয়ালারকে ফেরত পাঠান নাসিব। জয়ের সৌরভ তখন মিরপুরের আকাশে বাতাসে। কিন্তু হঠাৎই মাজিবা ঝড়ে লন্ডভন্ড সবকিছু। মাজিবার 2 ছক্কা আর 1 চারে চুরি হয় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আর বাংলাদেশ সফরে প্রথম জয়ের আনন্দে উন্মাতাল হয় জিম্বাবুয়ে। অখ্যাত মাজিবা হঠাৎই নায়ক বনে নিজেও কাঁদলেন আর হতাশায় ভাসালেন টাইগার সমর্থকদের। এর আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন মাশরাফি। 2 নির্ভরযোগ্য ওপেনার তামিম ও ইমরুলের কাঁধে তুলে দেন দলের বড় সংগ্রহের ভিত রচনার। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন 34 রান। এরপর মাজিবার শিকার হয়ে 21 রান করে তামিম ফেরার পর 10 রান করা ইমরুলকেও ফিরান চিসোরা। ইমরুল তামিমের শূন্যতা পূরণ করতে আসা মুশফিকও হতাশ করেন দর্শকদের। 9 রান করে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। ভালোই খেলতে থাকা সাব্বির দারুণ কিছুর ইঙ্গিত দিল, ফেরেন ব্যক্তিগত 17 রানে। এরপর দ্রুতই নাসির ও রিয়াদ সাজঘরে ফিরলেও ব্যাট হাতে একাই লড়াই করা এনামুল বিজয়ের 47 রানে চড়ে 9 উইকেটে 135 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আলামিন আর মুস্তাফিজের পেস আগুনে দগ্ধ হয়ে 33 রানেই প্রথম সারি 3 ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। এরপর আরভিন ও চিগুম্বুরাও ফিরে যান দ্রুতই। মাত্র 39 রানে 5 উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে। আর জয়ের স্বপ্ন তখন মাশরাফির দলের সামনে। কিন্তু আবারও বাধার প্রাচীর গড়ে তোলেন ওয়ালার ও জংউই জুটি। দুজন মিলে করেন 45 রান। তবে আবারও এ জুটিতে ভাঙন ধরান আস্থার প্রতীক আলামিন। 28 রানে জংউই ও 40 রানে ওয়ালার ফিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কিন্তু আবারও পাল্টে ম্যাচের রং। মাজিবার 1 ওভারের নাটকীয় ব্যাটিং এর কাছে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে হার নিয়ে ফিরতে হয়েছে মাশরাফিদের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি পাইলট ভাইয়ের কাছে। পাইলট ভাই, আমরা ম্যাচের রিপোর্টটি দেখলাম। ছোট্ট করেই জানতে চাইবো যে আসলে পুরো ম্যাচটাই আমরা দেখেছি, ম্যাচের উত্থান পতন বিভিন্ন সময় আসলে বিভিন্ন দিকেই পেন্ডুলামটা ঘুরেছে বা দুলেছে। তো আপনার কাছে আসলে ম্যাচের টার্নিং পয়েন্টটা কোথায় মনে হয়েছিল, যে আসলে যেখান থেকেই ম্যাচটা আসলে মানে ঘুরে যাওয়ার সূত্রপাত? না, ম্যাচটা বেসিক্যালি খুব ইন্টারেস্টিং ম্যাচ ছিল আমার কাছে মনে হয়। যে যদিও খুব বড় হাই স্কোরিং ম্যাচ ছিল না, টি-20 ম্যাচে সাধারণত 170, 60 আমরা এরকম স্কোর দেখি বা 50 দেখি, বাট 135 আমি বলবো না যে এই উইকেটের জন্য কিন্তু ভালো একটা স্কোর। বাট আমার কাছে মনে হয় যে
যে কোনো সাইডে কিন্তু ম্যাচটা ছিল সবসময়, কিন্তু কখনো কখনো বাংলাদেশের ফলে ছিল, আবার কখনো কখনো দেখা গেল লাস্ট ওভার বা সেকেন্ড লাস্ট ওভার দেখা গেলো যে আবার জিম্বাবুয়ের পরে চলে গেছে। বাট আমি বলবো যে একটু হালকাভাবে নিয়ে নেওয়া হয়েছিল। আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি অ্যাটিটিউড দেখা যায়, 4টা মেন বোলার অলরেডি বল কমপ্লিট করে ফেলেছে, 4 জনেরই 16 ওভার, লাস্ট ওভারটা যেমন নাসির করেছে, এই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় আমরা রিল্যাক্স করে ফেলেছি। মেন বোলার সাধারণত লাস্টে বল করবে, আমার কাছে মনে হয় যে মোস্তাফিজ ছাড়া আর মেন বোলার ছিল না যে লাস্টে 4 ওভার বল করবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় গ্যামলিং করার জন্য হয়তো ক্যাপ্টেন মনে করছিলেন যে আমি 16-17 ওভারের মধ্যে খেলাটা শেষ করব, এবং সেরকমই একটা দেখছিলাম আমরা, কিন্তু স্বপ্ন যে 5 উইকেট যখন 39 রানে পড়ে গেছে 9 ওভারে, সেরকম একটা সম্ভাবনা ছিল যে না হয়তো 16-17 ওভারের মধ্যে হয়তো অল আউট হয়ে যাবে। বাট ক্রিকেট খেলা এমন ফানি গেম, কখনো রিল্যাক্স করা উচিত না। হয়তো একটু গ্যামলিং করে 1-2 বোলারকে ওই সময়টা যদি 6-7 ওভার পরেই যদি আমি বলবো যে নাসির বা সাব্বির রহমান বা কাউকে কোনো যে 5 নাম্বার 5th বোলারটাকে ইউজ করে নিলাম। আচ্ছা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কি আমরা যদি শেষে একদম প্রকৃত বোলার যিনি কিনা তাকে যদি রাখা যেত তাহলে হয়তো বা ভালো হতো। যাই হোক, সেটা হয়তো অধিনায়কের গেম প্ল্যান বিভিন্ন রকমের থাকতেই পারে। আমি আসলে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের ব্যাটিং পারফরমেন্স টি-20তে আমরা হামরি কোনোভাবেই দেখিনি। বোলাররা উইকেট পেয়েছেন সেটা হয়তো ঠিক আছে, তো আসলে এই ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনার কি বলার আছে? দুটো টি-20তে আমি বলবো যে আমরা কিন্তু খুব ভালো একটা স্কোর করি। অপোনেন্ট লাইক জিম্বাবুয়ে, আমার কাছে মনে হয় যে আমরা দুটো ম্যাচেই কিন্তু অনেক ভুল করেছি। আমরা হয়তো ম্যাচের রেজাল্ট পেয়েছি, গত ম্যাচে আমরা রেজাল্ট পেয়েছি, ম্যাচ জিতেছি, বাট জিম্বাবুয়ের সাথে আমার কাছে মনে হয় একটু ভালো পার্টনারশিপ বলেন, ইন্ডিভিজুয়ালি ভালো ভালো স্কোর টি-20 ম্যাচে করাটা উচিত ছিল আমার কাছে মনে হয়। কারণ আমরা দেখেন আজকে আমরা প্রায় 9 উইকেট বা 10 উইকেট আমরা অল আউট হয়ে যাচ্ছি। তো এই ধরনের ম্যাচে আপনি যখনই অল আউট হবেন বা অনেক বেশি উইকেট দেবেন, তার মানে আপনি কোনো ব্যাটসম্যান তার মানে বড় ইনিংস খেলছে না। তো 135 আপনি যদি দেখেন, আমার কাছে মনে হয় যে এটা আরও হয়তো 20 রান আমরা করতে পারতাম যদি আমরা ব্যাটসম্যানরা রেসপন্সিবিলিটি নিত। টপ অর্ডারে কিন্তু আমি বলবো যে স্টার্টিংটা কিন্তু ভালো হয়েছিল, 34 ফার্স্ট উইকেট পরে আমাদের, দেন হয়তো দেখা গেলো যে তারপর হয়তো 2-1 ছোট রান হয়েছে, সাব্বির অল্প রান করেছে, বাট কেউ বড় ইনিংস খেলা চিন্তা করে না। এবং ফার্স্ট 6 ওভারে রান হয়ে যাওয়ার পরে একটা টি-20 একটা খেলা আছে যে 6 ওভার থেকে 15 ওভার বা 16 ওভার পর্যন্ত নর্মাল ক্রিকেট খেলে আবার লাস্ট 4 ওভার যে স্লগ করা, সেই কনসেপ্ট থেকে একটু বেরিয়েছিলাম, যেই যাচ্ছি সেই শর্ট স্কিলসে আউট হয়ে চলে আসছি। তো আমার মনে হয় যে 10টা বলে খেলা, আপনি ভুল করলে কিন্তু একটা নেক্সট ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান, তার উপরে একটা প্রেশার চলে আসবে। তো আপনাকে যে কোনো ব্যাটসম্যান যে যাবে তার দায়িত্বটা হচ্ছে সেট হয়ে ক্যারি করা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমরা এই যে আপনি যেটা বললেন যে সেটা হচ্ছে কি যিনি সেট ব্যাটসম্যান তাকে একটু ইনিংসটাকে লম্বা করার বা ক্যারি করার একটা লক্ষ্যমাত্রা রাখতে হবে। আমাদের ভেতরে, আমাদের ব্যাটসম্যানদের ভেতরে, বাংলাদেশের ব্যাটসম্যানদের ভেতরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি তারা কিন্তু আসলে যেই সেট হচ্ছে সেই দায়িত্ব নিয়ে হয়তো কম খেলতে চাচ্ছে, এরকম একটা বিষয়। আর যখন উইকেটগুলো পড়া শুরু করছে তখন হয়তো যেই যাচ্ছেন তিনি ফিরে আসছেন, এরকম একটা বিষয়। তো আসলে ব্যাটিং এর ক্ষেত্রে এই ধরনের দুর্বলতা আমাদের টি-20 বিশ্বকাপের জন্য আসলে কতটুকু হুমকি স্বরূপ? না, এগুলো তো আমাদের ইমপ্রুভ করতে হবে, ওভারকাম করতে হবে। ধরেন আমাদের আরো রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমি হোপ যে নেক্সট বিপিএল আসছে, এটা সুন্দর ভালো টুর্নামেন্ট আসছে, এই টুর্নামেন্টগুলো অ্যাটলিস্ট তারা যেন রিয়েলাইজ করে যেন আমাদের ইনিংসগুলো বিল্ড আপ করা। আমি মনে করি যে এগেন্স্ট জিম্বাবুয়ে এটা কিন্তু সুন্দর একটা কনফিডেন্স বিল্ড আপ করার জায়গা ছিল। যদিও আমরা আনলাকি টি-20 ম্যাচে যে কেউ হারতে পারে, মানে আমার মনে হয় যে টি-20 ম্যাচে আসলে বড় এবং ছোট দলের মধ্যে তেমন বেশি পার্থক্য থাকে না। আজকে খুব ভালো একটা দিন ছিল হয়তো জিম্বাবুয়ে টিমের জন্য, খুব ভালো ফিনিশ করেছে। আমি বলবো যে লাস্ট ওভারটাতে 18 রান। বাট তারপরে আমাদের এই টুর্নামেন্টে আমি বলবো যে ওয়ান ডে ম্যাচে আমরা জিতেছি সিরিজ, টি-20 ম্যাচে হয়তো ড্র হয়ে গেল দুটো একটা। বাট আমাদের কিন্তু শুধু জিম্বাবুয়েকে নিয়ে চিন্তা করলে হবে না, জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতলে চিন্তা করলে হবে না, যে আমাদের কিন্তু চিন্তা করতে হবে অন্যান্য যারা ইন্টারন্যাশনাল এরিনা যারা ভালো করছেন তাদের সাথে কম্পিটিটর হতে হবে, তাদের জন্য আমরা কি তৈরি হতে পারছি। তো সেই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু ল্যাকিংস আমার কাছে মনে আছে। পজিটিভ অনেক গুড, যে আমি বলবো যে মুস্তাফিজ খুব অসাধারণ বোলিং করেছে, প্রত্যেকে কিন্তু ভালো কন্ট্রিবিউট করেছে। মুশফিক কিন্তু অসাধারণ একটা সেঞ্চুরি করেছে, অনেকে রান করেছে, বাট এটা ধারাবাহিকতা, বড় স্কোর করা। আমি একটা দিন একটা 100 করলাম, পরবর্তীতে দেখা গেল যে রান করছি না, সেইটা না, ধারাবাহিক রান করা। আপনি যদি দেখেন অন্যান্য দেশেও যদি দেখেন, সাঙ্গাকারা বলেন, জয়াবর্ধনে বলেন, যখন ক্রিকেট খেলতেন তারা কিন্তু ধারাবাহিকভাবে 2 জন কন্ট্রিবিউট করে চলে যেতেন এবং শ্রীলঙ্কা টিমের রেজাল্ট চলে আসতো। তো এই জিনিসটা আমরা নো ডাউট এই বছরটা কিন্তু আমরা খুবই ভালো খেলেছি, আমাদের সুন্দর কাটিয়েছি, কিন্তু আমাদের ছোট ছোট যে ল্যাকিংস গুলো আছে সেগুলো কাটাতে পারলে আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারবো। মানে আসলে ভালো সীমা তো নেই বা পরিসীমা নেই। আমি মনে করি যে আমি কিন্তু আসলে আমার লাইফে আমি কখনোই হ্যাপি হতাম না। হ্যাপি হোক, ঠিক আছে, আমি হ্যাপি থাকবো, বাট এটার হ্যাপিনেসটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। তারা আপনি তো হ্যাপি হয়ে গেছে, আর তো দরকার নাই। বাট আপনার ছোট ছোট ভুলগুলোকেই আপনি যদি শুধরাতে পারেন, সেই ছোট ছোট ভুলগুলো কিন্তু অনেক বড় বিশাল ভুলের তৈরি সৃষ্টি হয়। আজকে যেমন ছোট্ট একটা ভুল করেছি হয়তো লাস্ট ওভারে, যে আমরা নাসির বল করছে একটা অফ স্পিনার, এবং আপনি যদি দেখেন যে
অফ স্পিনার অনেক জোরে বল করার চেষ্টা করছে এবং সেই ব্যাটসম্যানটা আমরা জানি যে জিম্বাবুয়ের বোলাররা বা ব্যাটসম্যানরা সাধারণত জোরে বল খেলতে পছন্দ করে, সেখানে যদি একটু আস্তে বল আসলে স্পিনই দুর্বল। হ্যাঁ স্পিনে দুর্বল, একটু ভ্যারিয়েশন যদি করতাম, একটু আস্তে ছাড়তাম তাহলে হয়তো সম্ভাবনা থাকতো, আল্লাহ কি হয়তো আমরা হারতেও পারতাম তারপরেও। বাট আমি মনে করি যে আরেকটু ভ্যারিয়েশন থাকা উচিত ছিল স্পিনে। দ্বিতীয় টি-20তে হারের কারণ হিসেবে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের বোলাররা ভালো করলে ব্যাটসম্যানরা পর্যাপ্ত সংগ্রহ এনে দিতে পারেননি বলেই মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার অধিনায়ক। আসলে আমাদের বোলাররা ভালো বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। স্কোরবোর্ডে আরো কিছু রান করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আর এরকম সময়ে বাংলাদেশে খেলতে আসার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধন্যবাদ জানাচ্ছি। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড, অল দ্য জিম্বাবুয়ান প্লেয়ার্স। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি পাইলট ভাইয়ের কাছে। পাইলট ভাই, অধিনায়ক মাশরাফিও যেটি বলছিলেন, আমরা হয়তো একটু আগেও আলোচনায় সেটা আসলে উঠে আসছিল। তো যে বিষয়টা জানতে চাচ্ছি, আজকের যে ম্যাচটা হলো, আজকের ম্যাচে মাজিভার ব্যাটিং পারফরমেন্স, তিনি 28 রানের একটা ঝড়ো গতির ইনিংস খেলেছেন। একটা পর্যায়ে তিনি যখন শুরু করেছিলেন আমরা দেখেছি যে 7 বলে তার রান ছিল 1, সেখান থেকে তিনি আসলে 28 রান করেছেন 19 বল খেলে। তো একটা ঝড়ো গতির ইনিংস হুট করে সময়ের প্রয়োজনে, এই বিষয়টাকে একজন অখ্যাত প্লেয়ার হুট করে বাংলাদেশ দলের মতন বলা যেতে পারে যে শক্তিশালী বোলিং এর এগেইনস্টে, আপনার কাছে কি মনে হয়? আমি ক্রেডিট দেবো 100% জিম্বাবুয়ান টিমকে, বিকজ আমাদের এই কন্ডিশনে, আমাদের এই স্পিন ট্র্যাকে কিন্তু জিম্বাবুয়ান টিম ম্যাচ জিতে যাবে। অবশ্যই তাদের ব্যাটসম্যানদেরকে ক্রেডিট দেবো, কারণ আমরা নিঃসন্দেহে ভালো খেলেছি পুরো ওয়ানডে সিরিজ, টি-20 ফার্স্ট ম্যাচ ভালো খেলেছি, বাট এইখান থেকে আমাদের অ্যাডভান্টেজটা অনেক কিন্তু বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অসাধারণ, ফ্যান্টাস্টিক, সে কিন্তু ম্যাচ ফিনিশ করেছে এবং লাস্ট পর্যন্ত সে ওয়েট করেছে যে লাস্ট ওভার পর্যন্ত যে না আমি একটা চান্স নেবো লাস্ট ওভারে। যে আপনি দেখেন আনলাকি, আমি বলবো আমরা আনলাকি যে একটা নো বল হয়ে গেল, মোস্তাফিজের আউট ছিল, আবার ব্যাক করলো সে। এবং আমার কাছে মনে হয় এটা একটা ম্যাচের টার্নিং পয়েন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট। আমার কাছে মনে হয় যে দেখেন ওই মুহূর্তে নো বলটা খুবই কন্ট্রোল বল হওয়া উচিত, যে না আমি প্রত্যেকটা রান কিন্তু কাউন্টেবল, মানে মূল্যবান। তো সেই ক্ষেত্রে নো বল, এবং আমরা লাকি যে সেই বলে কোনো ফ্রি শট, মানে ফ্রি হিটে কোনো রান হয় নাই, আবার ডট পেয়েছে, এবং সেই ওভারে কিন্তু 4টা বল পরপর ডট করেছে সেই ব্যাটসম্যান। তো সবকিছু নিয়ে আমাদের খুবই ভালো যাচ্ছিল। বাট আমরা মনে হয় আপনি যদি দেখেন যে ব্যাটসম্যানটা যখন এক্সট্রা সুইপারের উপর দিয়ে 6 মারো, তার মানে হচ্ছে আমি জোরে বল করছি, অ্যাজ এ স্পিনার আমি কিন্তু জোরে বল করছি, তাকে জোরে বলের উপরে সে ফ্ল্যাশ করছে এবং সুইপারের মধ্যে 6 মারছে। আমি যদি একটু ভ্যারিয়েশনের কথা বলছিলাম যে একটু স্পিনার সাধারণত একটু আস্তে করবে, মিক্সিং করবে, যে কখনো আস্তে দিব কখনো জোরে দেবো, তাকে একটু মানে বলবো যে কনফিউজ করে দেবো আমি। অবশ্য উইকেটে কিন্তু টার্নও ছিল, আমরা দেখেছি যে আলামিনও কিন্তু যথেষ্ট পরিমাণে সুইং পেয়েছে। এবং আপনি যদি দেখেন, আপনি মোস্তাফিজ কিন্তু জোরে বল করে নাই, মোস্তাফিজের শেষের দিকে যখন বল করছে সবগুলা কিন্তু সেই কাটার বল করছে এবং একটা বলও সে লাগাতে পারছে, তার মানে বল গ্রিপ করছিল। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু গ্রিপ করাতে পারলে খুব ভালো হতো, একটু স্লো ভ্যারিয়েশন করলে অনেক ভালো হতো। আচ্ছা, যাই হোক পাইলট ভাই, আমরা একটু এই ম্যাচের প্রসঙ্গ ছেড়ে যদি আসলে সামগ্রিকভাবে টোটাল সিরিজটার দিকে তাকাই, শুধুমাত্র টি-20 সিরিজের দিকে যদি তাকাই, তাহলে যেটি দেখতে পারবো যে হচ্ছে গিয়ে পুরো সিরিজে দুদল মিলিয়ে যে ব্যাটসম্যানদের আসলে দুদলের ব্যাটসম্যানরাই খুব একটা যে ভালো পারফরমেন্স করেছেন তা কিন্তু নয়, আমরা শুধু ম্যালকম ওয়ালারকে ছাড়া যদি বিবেচনা করি। তো কিন্তু বোলাররা কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। আপনি দেখবেন যে দুদলের উইকেটের সংখ্যা প্রায় প্রত্যেকটা ম্যাচেই 9টা 10টা করে উইকেট পড়েছে। এই ম্যাচে হয়তো জিম্বাবুয়ে 7টি পড়েছে, বাংলাদেশের 9টি পড়েছে। তো এরকম একটা পারফরমেন্স আমরা বোলারদের কাছ থেকে দেখেছি, এবং পেসাররাই কিন্তু এখানে উইকেট নিয়েছেন 18টি পুরো সিরিজে, বাদ বাকি হয়তো উইকেটগুলো স্পিনাররা নিয়েছেন। তো বাংলাদেশের মতন এরকম স্পিনিং কন্ডিশনে পেস বোলারদের দাপট, যেখানে আলামিনরা দাপট দেখিয়েছেন, পানিয়াঙ্গারা দাপট দেখিয়েছেন, মুস্তাফিজের মতো বোলাররা দাপট দেখিয়েছেন, তো আসলে এই কন্ডিশনে এই ধরনের বোলিং কি মনে হচ্ছে আপনার? না, খুবই স্বাভাবিক। আপনি যদি ফ্ল্যাট ট্র্যাকে যান, দেখবেন ব্যাটিং ট্র্যাকে যান, তখন কিন্তু ব্যাটসম্যানদের অনেক ভালো পারফরমেন্স দেখবেন, এবং বোলাররা দেখবেন যে সবাই ম্যাক্সিমাম কিন্তু অনেক মানে বোলিং এভারেজ খুব খারাপ থাকবে, উইকেট পাবে না, হয়তো 6 উইকেটে 170 180 রান হবে টি-20 ম্যাচে। বাট এটা কিন্তু টোটালি আমি দুটো ম্যাচ দেখলাম, পুরোটাই মোটামুটি বোলিং ট্র্যাক দেখলাম, যেখানে বোলাররা খুব এনজয় করছে বোলিং করার জন্য, ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যে শর্টস খেলতে পারছে না, এবং ব্যাটসম্যান যখন স্বাচ্ছন্দ্যে শর্টস খেলতে পারছে না, যখন চিন্তা করছে না টি-20 ম্যাচ আমাকে বড় রান করতে হবে, তখন অবভিয়াসলি তখন সে জোর করে শর্টস খেলতে যাচ্ছে এবং আউট হচ্ছে। এত সহজ না এই ধরনের উইকেটে। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি ইনিংস বিল্ড আপ করেন, অনেক সময় দেখবেন যে আপনি রান পাচ্ছেন না, কিন্তু ধৈর্য ধরতে হবে। যে এই ব্যাটসম্যানটা জিম্বাবুয়ান ব্যাটসম্যানটা করেছে, ধৈর্য ধরতে আপনাকে উইকেটে পড়ে থাকতে হবে, আপনাকে বাজে বলটা পানিশ করে হতে অনেক কষ্ট করে সার্ভাইভ করে রান করতে হবে। সেই জিনিসটা ল্যাকিং ছিল। এই জন্য আমি বলবো যে বোলিং উইকেটে অলওয়েজ দেখবেন বোলারদের অনেক ফেভার থাকে এবং তারা উইকেটগুলো বেশি পাবে।
বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজে দু দলের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে না পারলেও বোলাররা ঠিকই দাপট দেখিয়েছেন। রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ম্যালকম ওয়ালার, আর 5 উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে সবার উপরে আছেন আলামিন ও ক্রেমার। টি-20 সিরিজে ব্যাট হাতে বেশ ব্যর্থ হয়েছেন দু দলের ব্যাটসম্যানরাই। রান সংগ্রাহকের ক্ষেত্রে 108 রান নিয়ে শীর্ষে আছেন ম্যালকম ওয়ালার, যেখানে তার রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। দ্বিতীয় স্থানে থাকা টাইগার ওপেনার তামিমের সংগ্রহ 52 রান। এছাড়া 47 রান করে বিজয় আছেন ঠিক তার পরের অবস্থানে। আর পুরো সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররা। দু দলের পেসাররা মিলে নিয়েছেন 18টি উইকেট। 5 উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন আলামিন ও ক্রেমার। পানিয়াঙ্গা, চিশোরো ও মুস্তাফিজ নিয়েছেন 3টি করে উইকেট। এছাড়া মাশরাফি, জুবায়ের, মাজ্জাভি 2টি করে উইকেট নিয়েছেন। That he nicks it, does Neville Madziva. Close to the score. Big shot for Elton Chigumbura. Man coming under it. জয়ের স্বপ্নের ফানুস উঠছিল মিরপুরের ক্রিকেট আকাশে, কিন্তু শেষ পর্যন্ত তা গেল চুপসে। কিছুটা আক্ষেপ কিংবা কষ্ট টাইগার সমর্থকদের হৃদয়ে বাসা বাঁধলেও সন্তুষ্ট দর্শকরা, কারণ পুরো বছরটা যে অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেট দলকে দেখেছে এদেশের সমর্থকরা। তবে ওয়ানডেতে টাইগাররা পরিণত হলেও সাধারণ দর্শকরা বিশ্লেষকদের মতোই ধরিয়ে দিলেন সামনে মেগা 2 আসরের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটে আরো উন্নতি করতে হবে বাংলাদেশকে। মিরপুরে টাইগারদের খেলা মানেই যেন সমর্থকদের জন্য উৎসবের উপলক্ষ। তাই তো খেলার মীমাংসা না হতেই মাঠের বাইরে উৎসব শুরু হয় সমর্থকদের। আন্তর্জাতিক ক্রিকেটে পুরো বছরটাই স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। সমর্থকদের প্রত্যাশা ছিল শেষটাও হবে রঙিন, কিন্তু এদিন হারের বৃত্তে ঘুরপাক খাওয়া জিম্বাবুয়ের ভিন্ন রূপ দেখল স্বাগতিকরা। ফলস্বরূপ ঘরের মাটিতে দীর্ঘ 5 বছর পর যে কোনো ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। কিন্তু এই একটি হার টাইগারদের পুরো বছরের অর্জনকে তো আড়াল করতে পারে না। 10টা খেলা খেললে একটা খেলা এরকম হয়, এটা হবেই। মাশরাফি আমাদের দারুণ ক্যাপ্টেন্সি করেছে। সবগুলা ম্যাচ জিতবে এমন তো কোনো কথা না। অস্ট্রেলিয়াও ম্যাচ হারে, সচিন টেন্ডুলকার 0 রান আউট হয়, তাই বলে বাংলাদেশ জিতে গেল সেটা তো না। বাংলাদেশ অনেক ভালো খেলছে এই সিরিজে। আই এম প্রাউড টু বি এ বাংলাদেশি। হার জিত খেলারই অংশ, একটা ম্যাচ হারতেই পারে, এতে মানে দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা ওভারঅল খুশি। ওয়েল, এটাকে আমরা হারা বলবো না, সিরিজটা তো ড্রই হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফলই বলে দেয় এই ফরম্যাটকে এখনো ঠিকমতো রপ্ত করতে পারেনি টাইগাররা। তাই সামনে এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরের মতো বড় আসর থাকায় ভক্তরাও মনে করছেন টি-20 নিয়ে এখনো কাজ করতে হবে মাশরাফি তামিমদের। বাংলাদেশের টি-20 নিয়ে অবশ্যই কাজ করা আছে, কারণ ব্যাটিং সেক্টরে বাংলাদেশে আরো ইমপ্রুভ করতে হবে। টেস্টের জন্য এবং টি-20-র জন্য বাংলাদেশের আরো ইমপ্রুভ করার দরকার আছে। টি-20-তে যথেষ্ট ল্যাকেজ আছে। জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে টি-20-তে বাংলাদেশ আরো ইমপ্রুভ করা দরকার। ওয়ানডে বাংলা ওয়াশ করছি আমরা, টি-20 একটা জিতছি, আজকে একটা ঠকছি, নট ফ্যাক্ট। শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল টাইগারদের বছরের শেষ ম্যাচ। সমর্থকদের আবারও গ্যালারি মাতাতে অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির এশিয়া কাপ পর্যন্ত। দীর্ঘ এই বিরতির কথা ভেবেই অনেকেরই ছিল আক্ষেপ। আমরা মিস করব, কারণ খেলা হইলে আমাদের প্রাণের খেলা ক্রিকেট। এই যে গ্যাপ থাকবে, আমরা যে স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারবো না, এটা আমরা আসলে অনেক মিস করব। আমি মিরপুরের রেগুলার খেলা দেখি, এই বাংলাদেশের এটা লাস্ট ম্যাচ, এরপরে আর কোনো খেলা নেই, সেটা খুব মিস করব আমরা। স্বপ্নিল বছরের শেষটা হার দিয়ে হলেও সমর্থকরা স্বপ্ন বুনছেন আগামী বছরের শুরুতে আবারও গর্জে উঠবে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি পাইলট ভাইয়ের কাছে। পাইলট ভাই, এবার আসলে যে বিষয়টাতে একটু আমরা যেতে চাই সেটি হচ্ছে গিয়ে এই বছরে টোটাল আমরা 5টা ওয়ানডে খেলার সুযোগ পেয়েছি। টাইগাররা 5টা ওয়ানডে খেলতে পেরেছে, 5টা ওয়ানডে নয়, টি-20 খেলতে পেরেছে। তো এই 5টা টি-20 সারা বছরে সবাই হয়তো এটা মেনশন করছে যে টি-20-তে বাংলাদেশ অনেক দুর্বল দল। তো 5টা টি-20 দিয়ে তো আমরা আসলে টি-20-র ফরম্যাটটাতে আমাদের অভ্যস্ততা বাড়াতে পারবো না, হয়তো বা উন্নতিও করতে পারবো না। এই বিষয়টাকে কিভাবে দেখা উচিত ক্রিকেট বোর্ডের? প্লাস সামনে যেহেতু বিশ্বকাপ আসর রয়েছে টি-20 প্লাস এশিয়া কাপ রয়েছে টি-20 ফরম্যাটের, তো সামগ্রিকভাবে এই বিষয়টা না, পরিমাণটা তো অবশ্যই অনেক কম। যদি আপনি ভার্সন দেখেন, যে টেস্ট ম্যাচ দেখেন, ওয়ানডে এবং টি-20, আমি বলবো টি-20 অনেক পরিমাণ কম খেলেছি। আরেকটা পরিমাণ আমি বলবো যে যেমন একটা ইন্টারন্যাশনালি যদি দেখেন, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, তাদের প্লেয়াররা কিন্তু বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন জায়গায় তারা খেলে বেড়াচ্ছে, বিগ ব্যাশ, বিভিন্ন জায়গায় খেলেছে। তো তারা রেডিমেড প্লেয়ার, তারা সব জায়গায় খেলে বেড়াচ্ছে। দেন যখন তারা আবার তাদের দেশের জন্য খেলছে, অলরেডি রেডিমেড প্লেয়ার এসে তারা আবার ওইভাবে পারফর্ম করছে। আমাদের দেশে আমরা আনলাকি যে ধরুন আমরা দেশ ওয়াইজ খেলি, যখন আমরা এই মাত্র 5টা ম্যাচ খেলছি, অনলি সাকিব আমার কাছে মনে হয় শুধু আইপিএল এ খেলে বা আপনার হয়তো বিগ ব্যাশে খেলে, বাদ বাকি প্লেয়াররা কিন্তু ওই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছে না। আমার কাছে মনে হয় যে
সারা বছর আমরা কিন্তু আমি বলবো যে তারপরেও আমি বলবো যে কম খেলার পরেও আমি বলবো যে ফ্যান্টাস্টিক একটা বছর মাশরাফির নেতৃত্বে আমি বলবো যে এই বছরটা কিন্তু সুপার। আমি মনে করি যে ক্রিকেটের জন্য একটা খুব ভালো সময় গেছে। হয়তো ম্যাচ খেলার মধ্যে আপনি হারবেন জিতবেন, আজকে তো ব্যাড ডে ছিল, আমরা হেরে গেছি, বাট ওভারঅল আমার কাছে আপনি যেটা বলছেন টি-20 ম্যাচের পরিমাণটা আরেকটু বাড়ানো উচিত। বাট বিপিএল সামনে যেহেতু আসছে আমি বলবো যে এটা আমাদের বলবো যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের না, যারা আপকামিং প্লেয়ার আছে এই বিপিএল থেকে গত 2 বছর আগে কিন্তু আমরা সাব্বির রহমানের মতো তাইজুলের মতো প্লেয়ারদেরকে দেখতে পেয়েছি, তাসকিনকে আমরা পেয়েছি। তো এই ফরম্যাটের খেলাতে হয় কি শুধুমাত্র ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এক্সপোজার না, যারা ব্যাকআপ প্লেয়ার আছে তাদেরকে আমরা নতুন ভাবে দেখতে পারি। এবং ইন্ডিয়াতে আইপিএলও তাই একই অবস্থা, দেখবেন যে নতুন নতুন প্লেয়ারের আবির্ভাব হয়। তো ফলে একটা বিশাল বড় একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারে। ফরেন প্লেয়ার আসছে, লোকাল যারা ব্যাকআপ প্লেয়ার আছে তারা তাদের ঘরের মধ্যে সবাইকে পাচ্ছে, তারা তাদের পারফরমেন্সটা বেস্ট পসিবল পারফরমেন্সটা দিতে পারছে। সবকিছু নিয়ে আপনি সুন্দর একটা ফিডব্যাক পাবেন সামনে ভবিষ্যতে যে আমাদের টি-20 টিম হবে, সেই টিমের জন্য একটা সুন্দর একটা টিম তৈরি করতে পারবেন। আচ্ছা, সেটা তো হচ্ছে গিয়ে আপনি যেটা বলছেন এই বিপিএল এর কথা আলোচনা করবো, বিপিএল কেন্দ্রিক, যে বিপিএল যদি হয় বা বিপিএল যদি আগে নিয়মিত হতো তাহলে হয়তো বা টি-20 এই অনভ্যস্ততা আমাদের কেটে যেত, কারণ সাকিব ছাড়া বাকি প্লেয়াররা হয়তো টি-20 খেলার সুযোগ পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি আমাদের ঘরোয়া বিভিন্ন লিগে টি-20 ফরম্যাটটা কি আরো বেশি জনপ্রিয় করা যেত? এখন আমার কাছে মনে হয় করা উচিত, কারণ আপনাকে কারণ এটার একটা বাণিজ্যিক দিকও আছে, বাণিজ্যিক দিক, এবং সাধারণত আপনাকে কিন্তু এখন এই কম্পিটিশন আপনাকে খেলতেই হচ্ছে। শুধু টেস্ট ম্যাচ ওয়ান ডে ম্যাচই তো আমরা এখন খেলছি না, এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছি। টি-20 প্রত্যেকটা যখন সিরিজ যখন হয় তখন টি-20 ম্যাচ হচ্ছে, একটা বা দুটো করে ম্যাচ হচ্ছে, তো তখন আপনাকে এই ফরম্যাটেও কিন্তু রেডি হতে হবে যেন আমি এই ফরম্যাটেও যেন ভালো খেলতে পারি। আচ্ছা পাইলট ভাই, আমরা আসলে প্রত্যাশা করবো আপনার মতনই যে হয়তো বা এই ধরনের বেশি করে টুর্নামেন্ট আয়োজন করার ফলে আমাদের ক্রিকেটারও এর প্রতি আসলে অভ্যস্ততা বাড়বে। শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা যখন ফার্স্ট বিপিএল বা সেকেন্ড বিপিএল খেলাম তারপরে কিন্তু আমরা টি-20 অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছিলাম এবং ভালো ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন থেকেই, এবং মারমার ক্রিকেটের সাথে আসলে তখনই আমাদের অভ্যস্ততা শুরু হয়েছে। অনেক অনেক ভালো লাগলো। আর ভাইয়া, আমরা আশাও করি আপনার মতনই যে আসলে বাংলাদেশ দল টি-20 ফরম্যাটও অতি শীঘ্রই ভালো করবে এবং টি-20 বিশ্বকাপে বা সামনের এশিয়া কাপেও সেটা আমরা হয়তো প্রমাণ দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। জিম্বাবুয়ে বাংলাদেশ এ দলের সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচে প্রথম দিন শেষে বিকেলে বল হাতে মোহাম্মদ শহীদ ও শুভাগত হোমরা সফল হয়েছেন। দিন শেষে জিম্বাবুয়ে দলের সংগ্রহ 8 উইকেটে 248 রান। হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় 5 রানে আবু জায়েদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রায়ান চারি। তবে হ্যামিল্টন মাসাকাজ্জা ও পিটার মুরের 118 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে এ দল। 50 রান করে সাকলাইন সজীবের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ তুলে আউট হন মাসাকাজ্জা, আর 62 রান করে রান আউট হন মুর। এরপর রায়ান বার্ল 42 রান করলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন টেলেন্ডাররা। তবে 44 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন গডউইল মাউহিও। 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ, আবু জায়েদ ও শুভাগত হোম। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। পার্থ টেস্টের তৃতীয় দিনেও হয়েছে রান বন্যা। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 49 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে সফররতদের সংগ্রহ 6 উইকেটে 510 রান। 2 উইকেটে 140 রান নিয়ে দিন শুরু করে কিউইরা। 265 রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও রস টেইলর। উইলিয়ামসন 12তম সেঞ্চুরিতে 166 রান করে সাজঘরে ফেরেন, তবে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন রস টেইলর। 235 রানে অপরাজিত আছেন তিনি। অজিদের পক্ষে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন মিচেল স্টার্ক। তেমন সফল না হলেও এদিন ওয়াকায় গতির ভেলকি দেখান স্টার্ক। 160.4 কিলোমিটার গতির বল করেন তিনি। ভারতের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ অনুষ্ঠিত হবে ভারতে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে এমনই প্রহসনের প্রস্তাব দিয়েছেন সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর। তিনি আরো বলেন, ভারতের বাইরে পাকিস্তান কিংবা নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার কোনো ম্যাচ খেলার অনুমতি দেয়নি দেশটির সরকার। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, ক্রিকেটীয় ব্যাকরণের সব উৎকৃষ্ট প্রদর্শন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে খুব অনুষ্ঠিত হয় না দ্বিপাক্ষিক এই সিরিজ। প্রায় 2 বছর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তান। ফিরতি লেগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও বিসিসিআই এর সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর এবার পাকিস্তানকে ভারতের মাটিতেই হোম সিরিজ খেলার আমন্ত্রণ জানালেন। আর প্রহসনের এই শর্তে রাজি হলে সিরিজের ব্যাপারে কথা বলবে বিসিসিআই, এমনটাই জানালেন তিনি। বিষয়টি পিসিবির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি পিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।
গতকাল বিকেল 5টায় ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেন তারা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকায় এদিন অনুশীলনে খুব বেশি সময় ব্যয় করেনি মামুনুলরা। তবে ফুটবলারদের এই অনুশীলনে কড়াকড়ি ছিল গণমাধ্যম প্রবেশের ক্ষেত্রে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার তপু বর্মন ও আতিকুর রহমান মিশু। পাশাপাশি প্রাথমিক দলে ডাক পেয়েছেন উইঙ্গার জাহিদ হোসেন। তবে চোটের কারণে প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি তিনি। ২৬ জনের এই দল থেকে ম্যাচের আগের দিন ঘোষণা করা হবে 23 সদস্যের চূড়ান্ত দল। আগামী 17 নভেম্বর সকারুদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5-0 গোলে হেরেছিল মামুনুলরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ উপলক্ষে নানা প্রচারণায় নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারই অংশ হিসাবে রোববার রাজধানীর বেশ কয়েকটি স্কুলে গিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। সেখানে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের ম্যাচ দেখতে মাঠে আসার জন্য আহ্বান জানান তিনি। মাঠে দর্শক সমর্থন পেলেও তা ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দেন সকারুদের বিপক্ষে লড়াই করবে লাল সবুজের দল। সামনে ফাঁকা গোলপোস্ট, নিশানা ক্রসবার। ফ্রিকিক থেকে বারে বল লাগাতে পারলেই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট জিতবে শিক্ষার্থীরা। কিক নিলেন মামুনুলও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের পায়ে নির্ভুল নিশানা, আর সঙ্গে সঙ্গেই দর্শকদের উল্লাস। না, এটি কোনো ম্যাচ নয়। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে রাজধানীর স্কলাস্টিকা স্কুলে প্রচারণার জন্য উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। আর প্রিয় ফুটবলারকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মাঝেও ছিল বাড়তি উচ্ছ্বাস, ছিল অটোগ্রাফ সংগ্রহ আর ছবি তোলার হিড়িক। অনেক এক্সাইটেড স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছে, দ্য রাইজ অফ ফুটবল। আমরা আশা করি বাংলাদেশ টিম আরো ভালো খেলুক, যেন ওয়ার্ল্ড কাপে চান্স পায়। যেভাবে ব্রাজিল আর্জেন্টিনা মানে ফেমাস হয়ে যাচ্ছে, সেভাবে বাংলাদেশও উঠে দাঁড়াক, সেটাই চাই আমরা। মামুনুলকে অবশ্যই বেশি ভালো লাগে, তারপরে জাহিদ আছে। আমি বড় হয়ে ফুটবলার হতে চাই। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন মামুনুল ভাইয়ের সাথে আমাদের বাচ্চারা খুবই মোটিভেট হয়েছে এবং এই ধরনের সেশন মানে সবসময় রাখলে বাচ্চাদের আরো খেলাধুলার প্রতি ইন্সপায়ার হবে। বাফুফের এমন উদ্যোগকে স্বাগত জানান অধিনায়ক। বিশ্বকাপ বাছাই পর্বের মতো বড় মঞ্চে এশিয়ার সেরা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল সবুজদের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতেই এ প্রচারণা, জানান মামুনুল। পাশাপাশি এমন উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে ফুটবলকে আরো জনপ্রিয় করতে ভূমিকা রাখবে বলেও বিশ্বাস তার। যখন সাপোর্টাররা মাঠে যে আমাদের সাপোর্ট করে, তারা আমরা ট্রাই করি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। অস্ট্রেলিয়ার মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ খেলা টুর্নামেন্ট, চাহেলের মতো লিজেন্ড প্লেয়ার তারা বাংলাদেশে আসবে। আমি বলবো এখানে অনেকে যাবে খেলা দেখতে, তারা ইয়ং জেনারেশন ওখান থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাবে ফুটবল খেলার জন্য। 17 নভেম্বর ফিরতি লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকারুজদের মুখোমুখি হবে মামুনুলরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার হকির খবর। মালয়েশিয়ার কোয়ান্টানে অনুষ্ঠিত 8ম জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ওমানকে 5-4 গোলে হারিয়েছে অসীম সারওয়াররা। এই জয়ে আসরের সেমিতে খেলার সম্ভাবনা টিকে রইল বাংলাদেশের। 2টি করে গোল করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আশরাফুল ইসলাম। ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ দাপট দেখিয়ে খেলতে থাকে ওমানের যুবারা। মাত্র 4 মিনিটে আল লাওয়াত্তির দেয়া গোলে এগিয়ে যায় ওমান। এর 1 মিনিট পরই অবশ্য লাল সবুজের দলের হয়ে ম্যাচে সমতা আনেন রোমান সরকার। 11 ও 16 মিনিটে বাংলাদেশের হয়ে গোল করে ব্যবধান বাড়ান আশরাফুল ও আরশাদ। এরপর 20 মিনিটে ওমানের লাওয়াতি এবং বাংলাদেশের ইমন গোল করলে 4-2 গোলের লিড পায় মাহবুব হারুনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আশরাফুল আরও একটি গোল করলে ওমানের কাছে 2টি গোল হজম করে বাংলাদেশ। শেষ দিনে বাজে খেলে শিরোপার স্বপ্ন ঘুরিয়ে গেছে সিদ্দিকুর রহমানের। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপের 3য় রাউন্ডে শীর্ষে থাকা সিদ্দিকুর রহমান আসর শেষ করেছেন 30তম হয়ে। লেগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে রোববার 4র্থ রাউন্ডের খেলায় একটি বার্ডি, 4টি বগি ও ডাবল বগি করেন সিদ্দিকুর। শেষ দিনে পারের চেয়ে 11 শট বেশি খেলেন বাংলাদেশের সেরা গলফার। সব মিলিয়ে পারের চেয়ে 9টি শট বেশি খেলেন সিদ্দিকুর। শুরুর 2 দিন পারের সমান শট খেললেও তৃতীয় রাউন্ডে 2টি শট কম খেলে মালয়েশিয়ার নিকোলাস ফুংয়ের সাথে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। $7.5 লাখ প্রাইজ মানির এই আসরে সব মিলিয়ে পারের চেয়ে 2 শট কম খেলে সেরা হয়েছেন থাইল্যান্ডের ড্যানথাই বুম্মা। শনিবার প্যারিস হামলায় মারা গেছেন ফরাসি ফুটবলার লাসানা দিয়ারার বোন। সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার নিজেই একথা নিশ্চিত করেছেন। এদিকে হামলায় হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে ক্রীড়াঙ্গনের তারকারা। প্যারিসে স্টেডিয়ামের বাইরেই হয় প্রথম হামলা।
হতবিহ্বল দু দলের ফুটবলাররা রাত পার করেন স্টেডিয়ামে। শনিবার সকালে স্টেডিয়াম থেকেই সরাসরি দেশে ফিরে যান জার্মান ফুটবলাররা। মর্মান্তিক প্যারিস হামলায় স্বজন হারাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রীড়া জগতের তারকারা। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রভাব যেন ক্রীড়াঙ্গনে না পড়ে, তাই মঙ্গলবার ওয়েমব্লিতে নির্ধারিত সময়ে আয়োজন করা হবে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার প্রীতি ম্যাচটি। এদিকে ইউনিসেফের আয়োজনে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হয়েছে গ্রেট ব্রিটেন একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে চ্যারিটি ফুটবল ম্যাচ। সেখানে ডেভিড বেকহামের নেতৃত্বাধীন যুক্তরাজ্য দল ৩-১ গোলে হারায় লুইস ফিগোর বিশ্ব একাদশকে। ম্যাচে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে খেলেননি 1998 সালের বিশ্বকাপ জয়ী ফরাসি লিজেন্ড জিনেদিন জিদান। আমি প্যারিস সেন্ট জার্মেইয়ে খেলার সময় বহুদিন প্যারিসে কাটিয়েছি। শুধু তাই নয়, আমি আমার ১০০তম ম্যাচ প্যারিসে খেলেছি। সে সুবাদে প্যারিস আমার প্রিয় শহর। যা পুরো বিশ্বে হচ্ছিল সেটাই এবার প্যারিসে হলো। এটা সত্যি দুঃখজনক। জিদানের খেলার কথা ছিল, কিন্তু শুক্রবার যা হয়েছে তারপর সে খেলতে পারেনি। আমি ফ্রান্সের সবার সাথে আছি, পাশে আছি। ইউরো বাছাই পর্বের খবর। প্লে অফের প্রথম লেগের ম্যাচে জয় পেয়েছে সুইডেন ও ইউক্রেন। অ্যারিনা স্লোনাতে স্বাগতিক সুইডেন 2-1 গোলে হারিয়েছে ডেনমার্ককে এবং ইউক্রেন 2-0 গোলে হারিয়েছে স্লোভেনিয়াকে। বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল। বাছাই পর্বে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দুটি দখল করতে ব্যর্থ হওয়ায় ইব্রাহিমোভিচের সুইডেনকে লড়তে হচ্ছে প্লে অফের ম্যাচে। মর্যাদার এই লড়াইয়ে সফরকারী ডেনমার্কের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আগ্রাসী দ্য ব্লু অ্যান্ড ইয়েলোরা। কড়া মার্কিং এ থাকা পিএসজি তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ লড়াই করেছেন নিজেকে খুঁজে পেতে। এই সুযোগে প্রতিপক্ষের রক্ষণদুর্গে আক্রমণ শানে বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগে খেলা এমিলি ফ্রসবার্গ প্রথমার্ধের শেষ মুহূর্তে সুযোগ সন্ধানে 1 গোলে স্বাগতিক প্রায় 50,000 সমর্থককে আনন্দের উপলক্ষ এনে দেন 24 বছর বয়সী এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী হয়ে ওঠে স্বাগতিকরা। 50 মিনিটে ফ্রসবার্গকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা, যা থেকে গোল করতে ভুল করেননি পিএসজি তারকা স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ। 80 মিনিটে স্বাগতিক মিডফিল্ডার নিচোলাই জার্গেনসেনের গোল হারের ব্যবধান কমিয়েছে মাত্র। বাকি সময় আর কোনো গোল না হলে প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সুইডেন। প্লে অফের আরেক ম্যাচে অ্যারেনা লিভে স্লোভানিয়াকে আতিথ্য দেয় ইউক্রেন। ম্যাচের শুরু থেকে আগ্রাসী স্বাগতিকরা সাফল্যের দেখা পায় দ্রুতই। 22 মিনিটে আন্দ্রো ইয়ারমোলিয়ান্সকার গোলে লিড পায় স্বাগতিকরা। গোল পরিশোধে মরিয়া স্লোভানিয়ার আক্রমণগুলো পথ হারাতে থাকে আক্রমণ ভাগের দুর্বলতায়। ফলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউক্রেন। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের হয়ে লিডটা দ্বিগুণ করেন 30 বছর বয়সী স্ট্রাইকার ইয়েভেন সেলাজানিয়াভ। গোল পরিশোধে মরিয়া সফরকারীদের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই, কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় ব্যর্থতায় সঙ্গী হয় সফরকারীদের। ফলে জয় নিয়ে ফ্রান্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইউক্রেন। শায়লা পারভিন, সময় সংবাদ। কুমিল্লায় অনূর্ধ্ব 18 অনাবাসিক সাঁতার প্রশিক্ষণ ও সাঁতারুদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্রি স্টাইল ও মিক্সড সাঁতারে কুমিল্লা, চান্দিনা ও সদর উপজেলার 20 জন সাঁতারু প্রশিক্ষক কর্মশালায় অংশ নেয়। প্রশিক্ষণ শেষে সাঁতারুদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু, আরাফানুল হক রিফাত। এ পর্যায়ে খেলার সময়ের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। There we go. That's the game. Madziva has absolutely smashed that. That is huge. শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ সফরে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। টাইগারদের 3 উইকেটে হারিয়ে টি-20 সিরিজে সমতার সান্ত্বনা অতিথিদের, হারলেও কোনো আক্ষেপ নেই সমর্থকদের। ওয়ানডে বাংলা ওয়াশ করছি আমরা, টি-20 একটা জিতছি, আজকে একটা ঠকছি, নট ফ্যাক্ট। আমরা উই আর প্রাউড অফ আওয়ার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। অনেক ভালো খেলে তারা হারছে, হারটাকে আমরা জয় হিসেবেই আমরা নিয়ে টি-20তে যথেষ্ট ল্যাকেজ আছে। জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে টি-20তে বাংলাদেশ আরো ইমপ্রুভ করা দরকার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।